সম্মানিত অভিভাবক ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুল এবং আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আলহাজ আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি এম এ হান্নান মিয়া, প্রভাষক রসায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আমরা আলোচনা করছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। আজকে আমরা আলোচনা করব অ্যালকাইল এবং অ্যারাইল মূলক, তার সাথে সাথে সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা এখন আলোচনা করছি অ্যালকাইল মূলক। প্রথমে অ্যালকাইল মূলক। তাহলে প্রথমে আমরা যে সংজ্ঞাটা দিব অ্যালকাইল মূলকের, যে অ্যালকাইল মূলক বলতে কি বুঝি আমরা। অ্যালকেন, ইতিমধ্যে আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটি শ্রেণীর যৌগের আমরা 20টি করে 3 20 60, তার থেকে 2টা কম, অর্থাৎ 58টা যৌগের নাম আমরা ইতিমধ্যেই শিখেছি। তো এখন অ্যালকাইল মূলকও ঠিক তদ্রূপেই, শুধু একটু পার্থক্য হবে। তো আমরা যে সংজ্ঞা দিই অ্যালকেন থেকে, যে আমরা যে অ্যালকেন পড়েছি, সে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারিত হলে যে একযোজী মূলক পাওয়া যায় তাকে অ্যালকাইল মূলক বলে। তো আমরা একটু লিখে দিচ্ছি যে অ্যালকেন হতে একটি হাইড্রোজেন অপসারিত হলে যে একযোজী মূলক পাওয়া যায় তাদেরকে অ্যালকাইল, এটা অ্যালকাইল মূলক বলে। অ্যালকেন হতে একটি হাইড্রোজেন অপসারিত হলে যে একযোজী মূলক পাওয়া যায় তাদেরকে অ্যালকাইল মূলক বলে। তো এই অ্যালকাইল মূলক আমরা এই যে শুরুতে যে আমরা আর লিখেছিলাম, তোমাদের মনে আছে আমরা আর দিয়ে যৌগ লিখেছিলাম। তো আমি বলেছিলাম যে আমরা 2-1টি ক্লাস পরেই তোমাদেরকে এই আর সম্পর্কে আলোচনা করব বা বুঝিয়ে দিব। তো এখন আমরা সেখানে চলে এসেছি। তাহলে এখন অ্যালকাইল মূলককে আমরা আর প্রতীক দ্বারা প্রকাশ করতে পারি, আর প্রতীক দ্বারা প্রকাশ করতে পারি এই অ্যালকাইল মূলককে। তো আমরা যে এই অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত যদি আমরা লিখি, তাহলে কি হতে পারে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত? আমরা একটু যদি চিন্তা করি যে আমরা বলেছি একটি হাইড্রোজেন অপসারিত হলে, তো আমরা অ্যালকেনের সাধারণ সংখ্যাটা কী লিখেছিলাম? আমরা লিখেছিলাম CnH2n+2। তো এই CnH2n+2 থেকে যখন একটি হাইড্রোজেন অপসারিত হবে, তখন আমরা পাবো CnH2n+1
আর একটা বন্ড পাবো। বন্ডটা কোত্থেকে আসলো? এই যে এখানে হাইড্রোজেন, কার্বন থেকে যে একটা হাইড্রোজেন চলে গিয়েছে, সেই বন্ড, এই বন্ডটা আমরা পেলাম। তাহলে আমরা বলবো CnH twice n plus 1 বন্ড, CnH twice n plus 1 বন্ড। যদি আমরা একটা যৌগ দিয়ে স্পেসিফিক একটা উদাহরণ দিতে পারি, তাহলে আমাদের আরও এই জিনিসটা ক্লিয়ার হবে। যেমন আমরা মিথেন যে লিখলাম, মিথেন, এটা হলো মিথেনের সংকেত, মিথেন, অর্থাৎ এখানে 4টি হাইড্রোজেন আছে। যদি আমরা এই মিথেন থেকে একটি হাইড্রোজেন অপসারিত করি, তাহলে আমরা পাবো এখানে এই H, এখানে H, এখানে H, আর এখানে একটা বন্ড। তাহলে এটাকে আমরা লিখতে পারি CH3 বন্ড CH3, অথবা CH3 বন্ড লিখলেও সেটা তেমন ভুল হবে না, বন্ড CH3, অর্থাৎ এই কার্বনের কি আছে? একটি বন্ড আছে। তাহলে বন্ড CH3, বন্ড CH3। তো আমরা বন্ড CH3 और CH3 বন্ড লিখলেও এটা যে কার্বনের বন্ড, এটা কিন্তু বোঝা যায়। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে আমাদের CnH twice n plus 1, এই যে বন্ডটা, যেটা কার্বনের, অর্থাৎ এখান থেকে হাইড্রোজেন যখন চলে যাবে তখন এখানে একটা বন্ড খালি হবে, ক্রিয়েট হবে, সেই বন্ডটা হচ্ছে এটা। তো আমরা এখন এই মিথেন যে আমরা মিথেনের পরে আমরা বলছি মিথ যোগ n, অর্থাৎ এলক যোগ n। আমরা বলেছিলাম কি? এলক যোগ n, এলক যোগ n। তো এখন হবে কি? এলক যোগ n, আমরা সেটা বলেছিলাম এলকেন। আর এখন আমরা বলবো এলক যোগ আইল, এলক যোগ আইল হবে এলকাইল, এল কয়কার রসাই ল, এলকাইল। এলক যোগ আইল, অর্থাৎ আইল যোগ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বলতে পারবে, তোমাদের ইতিমধ্যেই যে যৌগগুলি মুখস্থ করতে বলেছি আমরা করেছো তোমরা, আশা করি। তো সেখানে আমরা যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই যে n বলেছি, এখন বলবা মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, ফেন্টাইল, হেক্সাইল, হেপটাইল। তো এখন এই যে আমরা যে সেখানে আরেকটি সংকেত দিয়েছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে যে RH লিখেছিলাম, অ্যালকেনের সাধারণ সংকেত RH আমরা সংকেত লিখেছিলাম। তাহলে এখন এই RH থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি থাকবে? আর শুধু R বন্ড থাকবে। তাহলে এই R বন্ড, এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক। তার মানে এই যে অ্যালকাইল মূলক, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে এই যে আমরা যে যৌগগুলির নাম আমরা বলতে পারি মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, সবাইল, হেক্সাইল, হেপটাইল, অক্টাইল, ননাইল, ডেকাইল, উনডেকাইল, ডেকাইল। এভাবে আমরা আইল দিয়ে বাকি যৌগগুলি, শুধু আইল পরিবর্তন হবে, n এর পরিবর্তে আইল হবে, দিয়ে আমরা যৌগগুলির নাম বলতে পারি। তাহলে এখন যেই কথাটি আমরা বলছি যে মিথাইল, তাহলে আমরা প্রথম যোগ হচ্ছে কি? মহেশের মি, থয়কাত্তার রসাইল, মিথাইল, মিথাইল মূলক, বন্ড CH3, বন্ড CH3, এরপরে ইথাইল মূলক, সেটা হচ্ছে C2H5। আমাদের আগে ছিল C2H6, একটা হাইড্রোজেন চলে গেলে এখন কি হবে? C2H5। তো এখন এটাকে আমরা আবার একটু যদি বিশ্লেষণ করে লিখি, সেটা হবে CH3 বন্ড CH2 বন্ড, CH3 বন্ড CH2 বন্ড। এরপরে আসো প্রোপাইল মূলক হচ্ছে বন্ড C3H7। আগে ছিল C3H8, এখন হচ্ছে +1, অর্থাৎ কার্বন যা হবে হাইড্রোজেন তার দ্বিগুণ এবং একটা বেশি হবে। তার মানে 3 দুগুণে 6, 6 আর 1 7, অথবা অ্যালকেনের যে অবস্থা ছিল সেখান থেকে একটি হাইড্রোজেন কি কম হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি
CH3 CH2 CH2 বন্ড। এরপরে বিউটাইল, আমি আর বেশি লিখব না, তোমরা বাকিগুলি তোমরা নিজেরাই লিখতে পারবে আশা করি। বিউটাইল, বিউটাইল মূলক। তাহলে এখানে বন্ড C4H হবে 9, H9। এটা যদি আমরা সাজাই লিখি CH3 CH2, এখন আমরা চারটার এভাবে লিখতে পারি 2 দিয়ে CH2 বন্ড। তার মানে এখানে হচ্ছে 2টা 3টা 4টা, এভাবে আমরা এগুলি লিখতে পারি। তারপর হচ্ছে পেন্টাইল, আমরা একটু উপর দিয়ে লিখি তাহলে পেন্টাইল। আমি 10টা লিখে দিব, বাকিগুলি তোমরা একইভাবে মুখস্থ করতে পারবে, মনে রাখতে পারবে আশা করি। এই ক্লাসগুলি করলে ইনশাল্লাহ তোমাদের এই পার্টগুলি অনেকটাই সহজ হবে আমার বিশ্বাস। তো দেখো এবার হচ্ছে ফেন্টাইল, আগে ছিল ফেন্টেন, অ্যালকিন ছিল ফেন্টিন, আর অ্যালকাইন ছিল ফেন্টাইন, আর এখন হচ্ছে ফেন্টাইল। তাহলে কি হলো? ফেন্টাইল মূলক, বন্ড C5H11। এটা আমরা ভাঙিয়ে লিখি তাহলে হবে CH3 বন্ড CH2 হোল দিতে পারি আমরা 3, তাহলে হচ্ছে কত? 3 3 4 5 হয়ে গেল। তারপরে আমরা 6 নম্বরে হেক্সাইল মূলক হচ্ছে বন্ড C6H13। এভাবে আমরা এটাও বিশ্লেষণগুলো লিখতে পারি। CH3 CH2 হোল 4 বন্ড CH2 বন্ড। এরপরে আমরা 7 হচ্ছে হ্যাপটাইল মূলক, বন্ড C7H15। এটা আমরা লিখতে পারি CH3 CH2 হোল 5 CH2 8 এভাবে। এছাড়াও এটাকে আরও বিভিন্নভাবে লেখা যায়, সেটা আমরা পরবর্তী যখন সমাণু পড়ব তখন সেটা যোগটা কিভাবে লেখা যায় বিভিন্নভাবে সেটা আমরা তখন দেখাবো। এছাড়াও এরপরে 8টা হচ্ছে অক্টাইল, আশা করি তোমরা এরপরে পারবে অক্টাইল। তারপর লিখে দিচ্ছি একটু অক্টাইল মূলক। এখন এই যে এটা আমি যে বন্ডটা এখানে লিখলাম, এখানে না এই পাশে লিখলেও হবে, তবে যেই পাশে লিখি না কেন বন্ডটা কিন্তু কার্বনের সাথে, বন্ডটা হচ্ছে কার্বনের সাথে, এই কথা কিন্তু বুঝতে হবে। বন্ডটা হাইড্রোজেনের সাথে নয়, কারণ হাইড্রোজেনের একটা বন্ধন, সেটা কিন্তু আমাদের কার্বনের সাথে। তার মানে এই যে বন্ড যেটা খালি সেটা কিন্তু হাইড্রোজেনের বন্ড, এই জিনিস কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তারপরে ননাইল মূলক। এরপরে 10 নম্বর হচ্ছে ডেকাইল মূলক। তো ননাইল হচ্ছে, ননাইল বললেই আমরা বুঝে ফেলবো যে এখানে 9টি কার্বন আছে, এখানে 9টি কার্বন আছে। আর যদি আইল বলে তাহলে বুঝবো অ্যালকাইল মূলক মানে হচ্ছে অ্যালকানের একটা হাইড্রোজেন কম হবে। অ্যালকানের মধ্যে হাইড্রোজেন হচ্ছে কার্বনের দ্বিগুণ এবং আরও 2টা বেশি, তার মানে 8 দুগুণে 9 দুগুণে 18, আরও একটা হলে 19 হবে। তাহলে এটা আমরা বুঝতে পারবো। অর্থাৎ ননাইল বললে আমরা কার্বন 9টা বুঝবো। ডেকেন বলুক আর ডেকাইল বলুক আর ডেকাইন বলুক, যেটাই বলুক, এখানে কার্বন কিন্তু কয়টা? 10টা। তাহলে কার্বন 10টা। এর পরের অংশে কি বলছে? এটা কি এন বলছে, ইন বলছে, না আইন বলছে, না আইল বলছে? এরপরে আরও আছে, অল বলছে না নেল বলছে, নাকি নৈক বলছে? এগুলোর উপর নির্ভর করে বাকিটা কি হবে সেটার উপরে। তাহলে এখন আসো, এখানে আছে বন্ড C10H21। এটাও আমরা এগুলোকে আমরা এক্সপান্ড করে লিখতে পারি C6H2 হোল 6 CH2 বন্ড। এরপর হচ্ছে
CH3 CH2 7 CH2 বন্ড, এরপর হচ্ছে CH3 CH2 হোল 8 CH2 বন্ড। তাহলে এখানে 10টা, এই 8টা গেল, আর এখানে একটা 9টা আর একটা 10টা। এইভাবে এটা আমি আবার বলছি যে এটা বিভিন্নভাবে লেখা যায়, আমরা একভাবে লিখলাম, পরে আমরা যখন সমানু পড়ব তখন আমরা বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ তখন আমরা শিখব। তাহলে এরপরেরটা হবে কি, এরপরেরটা হবে উনডেকাইল। এরপরেরটা হবে উনডেকাইল, তারপরেরটা হবে ডোডেকাইল, তারপরেরটা হবে ট্রাইডেকাইল, এরপরে টেট্রাডেকাইল, তারপরে পেন্টাডেকাইল, হেক্সাডেকাইল, হেপ্টাডেকাইল, অক্টাডেকাইল, এইভাবে ননাডেকাইল, ইকোসাইল বা ইকোসাইল, এইভাবে আইল, অর্থাৎ আইল ঠিক থাকতে হবে, আইলের বেশ কম হলে হবে না। হ্যাঁ, তো এখন এই লাইল এবং আইলের গল্প আছে, এখন যেহেতু কম সময় সম্ভব না, যখন সুযোগ হয় আমরা একবার গল্প বলবো, সুন্দর একটা গল্প, বাঘ এবং শিকালের একটা গল্প আছে এখানে আইল এবং লাইলের। তো যাই হোক, তাহলে এখন আমাদের কি শিখা হয়ে গেল, অ্যালকাইল আইল, অ্যালকাইল মূলক আমরা শিখে ফেললাম। তাহলে এবার এই যে অ্যালকাইল মূলক করা শিখলাম, আমরা কিন্তু 20টা অ্যালকাইল মূলক শিখে ফেলছি, 20টা অ্যালকাইল মূলক আমরা শিখে ফেলছি। তাহলে এই পর্যন্ত আমরা মোট 80 থেকে 2টা কম হবে, তাহলে 78টা যৌগ আমাদের কিন্তু শিখা হয়ে গিয়েছে পর্যন্ত। এবার অ্যালকাইল মূলকের সাথে সামঞ্জস্য রেখে আরেকটি মৌলক আছে অ্যারাইল মূলক, সেটাও আমি একটু বলে রাখতেছি। অ্যারাইল মূলক সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে একটি কার্বন অপসারিত, একটি হাইড্রোজেন অপসারিত হলে যেই মূলক পাওয়া যায় তাদেরকে আমরা বলবো অ্যারাইল মূলক। যেমন বেনজিন, একটু শিখে রাখো তোমরা, বেনজিন তোমরা ক্লাস 10এও শিখেছো। বেনজিনকে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি, লিখতে পারি। তো এখন C6H6 বেনজিন, তো এখন এই বেনজিন থেকে যদি এটা একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই বেনজিন থেকে যখন একটি হাইড্রোজেন চলে যাবে, অপসারিত হবে, তখন এটা হবে C6H5 বন্ড। এই বন্ডও কিন্তু কার্বনের সাথে বন্ড। তাহলে এই যে এটার নাম কি হবে, এটা হলো বেনজিন। মিথেন থেকে হাইড্রোজেন চলে গেলে হয় মিথাইল মূলক, ইথেন থেকে হাইড্রোজেন গেলে হয় ইথাইল। তো বেনজিন থেকে হাইড্রোজেন গেলে অনেকেই ভুল করে বলে তালে যে এটা বেনজাইল হবে স্যার, একবার দ্রুত বলি ফেলে, চিৎকার দিয়ে বলি ফেলে বেনজাইল হবে স্যার। আসলে বেনজাইল হবে না, এটা হবে ফিনাইল, এটা হবে ফিনাইল মূলক। আর বেনজাইল যে বলে সে বেনজাইলও আছে, সেটা আমি দেখাচ্ছি এখনই। বেনজাইল এটা তো ফিনাইল মূলক, কি মূলক, ফিনাইল মূলক। এটা বেনজাইল, এটা হচ্ছে ফিনাইল মূলক। যদি আমি স্ট্রাকচারি দেখি এটাকে ঘাটনিকভাবে এই স্ট্রাকচার দিয়ে, তো এইটা এই, আর হাইড্রোজেন যখন চলে যাবে তখন এইটা একটা এখানে হাত বা বন্ড এই খালি থাকবে। এভাবে আমরা দেখাতে পারি এটাকে, এখানে এই একটা হাত, এটা খালি আছে, এটা দেখাতে পারি। তাহলে এটা হচ্ছে বেনজিন, হাইড্রোজেন চলে গেলে হবে ফিনাইল মূলক। আর যারা দ্রুত বেনজাইল বলে ফেলেছে সেটাও আছে, সেটা হচ্ছে এরকম, সেটা যদি টলুইন, সেটা টলুইন থেকে, টলুইনের আবার 500 শিকল থেকে যেতে হবে, টলুইনের 500 শিকল থেকে, এটা হচ্ছে টলুইন। যদি আমি এটা টলুইন চিন্তা করি, এই টলুইনের 500 শিকল থেকে যখন একটি হাইড্রোজেন অপসারিত হবে তখন আমরা যেই মূলকটি পাবো এটাকে বলে বেনজাইল মূলক। এটা হচ্ছে বেনজাইল মূলক। তাহলে এটা হচ্ছে টলুইন, হ্যাঁ, এটা হচ্ছে টলুইন। আর এখান থেকে যখন একটি হাইড্রোজেন অপসারিত হবে তখন আমরা যেই মূলকটা পাবো সেটা হচ্ছে বেনজাইল।
এবং এই বেনজাইল মূলক অর্থাৎ বেনজাইল নামের সাথে কিন্তু অনেক যৌগের মিল আছে, যেমন বেনজালডিহাইড, বেনজোইক অ্যাসিড, বেনজানল বা বেনজাইল অ্যালকোহল। এই 7টি কার্বনের সাথে মিল রেখে অন্যান্য যৌগগুলি আছে, আমরা সেটাও আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন এই অ্যারাইল, অ্যালকাইল এবং অ্যারাইল মূলক সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা পড়ব সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী, এই সংজ্ঞাটা একটু বড় আছে, বড় হলেও এই সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী, এটা আমি লিখে দিচ্ছি। একই যদি একটু বড় হয় তারপরও লিখে দিলে মনে থাকবে, কারণ শুধু পড়াচ্ছে লেখায় অনেক সুবিধা মনে রাখার জন্য, শিকনটা স্থায়ী হয় লিখলে। এবং যদি আমরা কিছু বোর্ডে দেখি, এই যে স্যাররা বোর্ডে লেখেন কষ্ট করে, বোর্ডে যখন দেখি তখন এটা আমাদের শিকনটা স্থায়ী হয়, আমাদের মনে থাকে, পরীক্ষার সময় ভাসে আমাদের মনের মধ্যে যে আমরা এরকম লেখা দেখেছি। হ্যাঁ, তাহলে একই ধরনের মৌল সমূহের সমন্বয়ে ঘটিত জৈব যৌগ বলতে পারি, জৈব যৌগ সমূহ যাদের একটি যাদের একটি কি আছে, সাধারণ সংকেত আছে, যাদের একটি সাধারণ সংকেত আছে, যাদেরকে যাদের কি আছে, যাদের একটি সাধারণ সংকেত আছে, যাদের একটি নির্দিষ্ট কার্য আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কার্যকরীমূলক সম্পর্কে আলোচনা করব। কার্যকরীমূলক আছে, যাদের কথাটা আসতেছে বারবারই আসুক, যাদেরকে আণবিক ভর অনুসারে, যাদেরকে আণবিক ভর অনুসারে সাজালে পাশাপাশি দুইটি যৌগের মধ্যে একটি মিথিলিন, এটা একটি মূলক, মিথিলিন মূলক। আমি সংখ্যাটা লিখে দিচ্ছি, বন্ড CH2 বন্ড। মিথিলিন মূলকের পার্থক্য দেখা যায়। আর নিচে দেখা যায় কি না সিয়াম? নিচে দেখো, লেখা যাবে নিচে? আর মূলকের পার্থক্য দেখা যায় যাদের পার্থক্য দেখা যায়। আচ্ছা, এটা যায়, তাহলে যায়টা আমরা উপরে লিখি। দেখা যায়, পার্থক্য দেখা যায়। আর যাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী, যাদের ভৌত ও রাসায়নিক
রাসায়নিক ধর্মাবলী পর্যায়, ধর্মাবলী ক্রমান্বয়ে বলবো আমরা, ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। হঠাৎ করে পরিবর্তন হয় না, পরিবর্তিত হয়। যৌগসমূহকে, এরপরে তোমরা লিখে নিও, যৌগসমূহকে পরস্পরের সমগোত্রক বলে। এই যে যে যৌগ কথা বলছি আমরা, যৌগসমূহকে পরস্পরের সমগোত্রক বলে। এবং এই ধরনের যৌগকে আমরা বলবো, এই ধরনের এক একটি শ্রেণী যৌগকে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণী। যৌগসমূহের এক একটি শ্রেণীকে আমরা বলবো কি? সমগোত্রীয় শ্রেণী। তাহলে এখানে দুইটা লাইন বাকি আছে, যেটা হচ্ছে যে যৌগসমূহকে পরস্পর সমগোত্রক বলে। এই যৌগসমূহকে কী বলে? পরস্পর সমগোত্রক বলে। এবং এই যৌগসমূহের এক একটি শ্রেণীকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। যেমন আমি এই যে এখন যদি সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য বলে, তাহলে বৈশিষ্ট্য কিন্তু সংখ্যার মধ্যে আছে, যদিও সংখ্যাটা বড় আছে, কিন্তু সবগুলি জিনিস এখানে অন্তর্ভুক্ত আছে, যে এদের একটি সাধারণ সংকেত আছে। এখন আমরা সহজে বলতে পারবো যে যদি বৈশিষ্ট্য আসে, যে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য বলো, লিখো, যদি এরকম আসে তাহলে কিন্তু আমরা প্রথমে বলতে পারবো যে এদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। অর্থাৎ আমি যদি অ্যালকেনের কথা বলি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেক্টেন, এই যে হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, এই যৌগগুলি, এগুলো হচ্ছে অ্যালকেন। এগুলো হচ্ছে অ্যালকেন, মানে হচ্ছে অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকিন একটা সমগোত্রীয় শ্রেণী, এরপরে অ্যালকাইন একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকোহল একটা সমগোত্রীয় শ্রেণী। তাদেরকে আমরা কি করতে পারবো? একটা সাধারণ সংকেত দ্বারা লিখতে পারবো। আবার আমরা বলতে পারি, যেমন এই যে মিথানল, ইথানল, প্রোপানল, আমি একটু লিখে দিচ্ছি, যে উদাহরণ দিচ্ছি আমরা, যে এই যে আমি যেটা লিখছি এখানে সবগুলি ব্যাপার এখানে রহিত আছে। যেমন এটা হচ্ছে মিথানল, যদি আমরা এখন আলোচনা করি নাই, আমরা মিথানল বলতে পারি। আচ্ছা, আমরা যদি যেটা আলোচনা করি সেটা বলি, মিথেন আমরা এর মধ্যে শিখে ফেলছি। তো মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে ওএইচ বসছে, তার মানে মিথানল হয়েছে। আচ্ছা, এরপরে যৌগ কী হবে? ইথেন, অর্থাৎ CH3CH2OH। আচ্ছা, আর এটা কি হবে? এটা হবে C2H6, অথবা আমরা ওই ভাঙিয়ে লিখি, তাহলে আমাদের জন্য কী হবে? সুবিধা হবে, CH3CH3। আচ্ছা, এর পরবর্তী যে যৌগটা আছে সেটি আমরা লিখতে পারি, এটা হচ্ছে CH3CH2CH2OH, আর এখানে হচ্ছে CH3CH2CH3। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে কি আছে? এই যে এদেরকে একটা সাধারণ সংকেত দ্বারা আমরা লিখতে পারি। কি সাধারণ সংকেত সেটা হচ্ছে CnH2n+1OH মিলে যাবে। আমরা যদি এটা 1 বসাই, এখানে 1 হলে এটাই যৌগটা হবে। 2 বসাই, যেমন 2 যদি বসাই, এখানে কত হবে? 2 দুগুণে 2, 2 দুগুণে 4, এর 5, হ্যাঁ 5। এই যে এখানে 2, আর এলো হাইড্রোজেন 5টা, অক্সিজেন একটা, আর OH এখানে হাইড্রোজেন একটা। তার মানে 2 বসালে এটা পাবো, 3 বসালে এটা পাবো। তার মানে এই যৌগগুলির এভাবে যদি আমি লিখতে থাকি, বিউটানল, ফেন্টানল, হেক্সানল, হেপটানল, তাহলে কিন্তু এদের কী হবে? এই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যাবে। এরপরে যদি আমরা এই যে কথা চিন্তা করি, যদি আমরা মিথেনের সাথে এটার যে এটা মিথেন, ইথেন, প্রোপেন, এটাকে আমরা একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে কি? CnH2n+2। তাহলে এটা একটা অংশ গেল। এরপর আমরা বলছি কি, যে এদের কি আছে? একটা নির্দিষ্ট কার্যকরী মূলক আছে। আমাদের এটা হচ্ছে কার্যকরী মূলক হচ্ছে, যদি আমরা বলি যে কার্বন কার্বন একক বন্ধন, এটা কার্যকরী মূলক। এটার কার্যকরী মূলক, এটা কার্যকরী মূলক OH। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ কার্যকরী সম্বন্ধে আলোচনা করব, তো আরও ক্লিয়ার হয়ে যাবে। OH কার্যকরী মূলক। তাহলে এই যে সবগুলি যৌগ কিন্তু কার্যকরী মূলক হচ্ছে কি? OH। এখানে সবগুলি যৌগের কার্যকরী মূলক আছে কার্বন কার্বন, কার্বন কার্বন কি একক বন্ধন। যদি আবার অ্যালকিন হতো, সেখানে হতো কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইন হলে কার্বন কার্বন ত্রিবন্ধন হতো।
এরপরে আছে যে এদের কি আছে নির্দিষ্ট ওই কথাটা এখানে আমরা লিখি নাই, অনেক বড় হয়ে যায় সেই জন্য, যে এদের কি আছে সাধারণ প্রস্তুত প্রণালী আছে। অর্থাৎ আমরা অ্যালকেন, এই অ্যালকেনটা যেভাবে প্রস্তুত করতে পারবো, এই অ্যালকেনটাও সেভাবে করতে পারবো, এটাও সেভাবে করতে পারবো, মিথেন যেভাবে করতে পারবো আমরা ইথেনও সেভাবে প্রস্তুত করতে পারবো। অর্থাৎ সাধারণ কি আছে প্রস্তুত প্রণালী আছে। এরপর আমরা বলছি যে আণবিক ভর অনুসারে সাজালে দুটি যৌগের মধ্যে, পাশাপাশি দুটি যৌগের মধ্যে কি পার্থক্য হবে? CH2 পার্থক্য হবে। দেখো এখানে কি যে যৌগ আছে, এই যে সংকেতটা আছে এখানে CH3OH আছে, হ্যাঁ। আর তাহলে এখানে CH3OH চলে গেলে আর কি থাকে CH2। অর্থাৎ এইটার সাথে এইটার সম্পর্ক, পার্থক্য হচ্ছে কি CH2-র পার্থক্য। আবার এই যৌগের সাথে এই যৌগের পার্থক্য হচ্ছে CH2-র পার্থক্য। এইভাবে আমরা নিচের দিকে আণবিক ভর অনুসারে যতগুলি যৌগ লিখবই তাদের প্রত্যেকের সাথে পার্থক্য হবে মিথিলিনমূলক, অর্থাৎ বন্ড CH2 বন্ডের পার্থক্য হবে। জি, তাহলে এখন আমাদের এইগুলো। এরপরে হচ্ছে যে এদের যে ধর্মাবলী, ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী ক্রমান্বয়ে পরিবর্তিত হবে, হঠাৎ করে চেঞ্জ হবে না। আমাদের এইটার বয়লিং পয়েন্ট মানে আস্তে আস্তে কমতে থাকবে, বাড়তে থাকবে। বয়লিং পয়েন্ট কী হবে? বাড়তে থাকবে। এরপরে এদেরও বয়লিং পয়েন্ট কী হবে? অর্থাৎ স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বাড়তে থাকবে। অনেকবার যত বৃদ্ধি পাবে আস্তে আস্তে ধর্মাবলী কী হবে? পরিবর্তন হতে থাকবে। কিন্তু এই পরিবর্তনটা হঠাৎ করে হবে না। তো এইগুলি হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। তাহলে সমগোত্রীয় শ্রেণীগুলি কি? যেমন অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকিন একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকোহল একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালডিহাইড একটা সমগোত্রীয় শ্রেণী, তারপরে এমিন একটা সমগোত্রীয় শ্রেণী, ইথার একটা সমগোত্রীয় শ্রেণী, জৈব অ্যাসিড একটা সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণীর যৌগ আমরা তো এই সমগোত্রীয় চিনলাম আমরা। এখন আমরা যদি বলি যে সমগোত্রীয় শ্রেণী এই কোন যৌগ, আমরা 5টা 10টা যৌগ দিলাম। এখানে আমরা দিলাম যে CH3COH, হ্যাঁ। এখন আবার দিলাম C2H6, আবার দিলাম C2H4। এরপরে আমরা দিলাম যে এখানে C4H10, আবার দিলাম C6H12, আবার দিলাম C2H5OH। এখন যদি আমরা এইগুলাকে কী করি? সমগোত্রীয় শ্রেণী অনুসারে সাজাবো, যে কোনটা সমগোত্রীয় শ্রেণীর। তাহলে দেখা যাচ্ছে এটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটার মিল আছে। তাহলে এই যৌগটা যে সমগোত্রীয় শ্রেণীর, এই যৌগটা সেই সমগোত্রীয় শ্রেণী, অর্থাৎ এটা হলো সমগোত্রক। সমগোত্রীয় শ্রেণীর সদস্য হচ্ছে সমগোত্রক। আবার এই যে এটাকে হলো অ্যালকেন, তাহলে অ্যালকেন কোনটা আছে এখানে? এটা আছে অ্যালকেন। তাহলে এটা যেই সমগোত্রীয় শ্রেণীর, এটাও সেই সমগোত্রীয় শ্রেণীর সদস্য বা সমগোত্রক। এখানে কার্বনের দ্বিগুণ হচ্ছে কি? কার্বন দ্বিগুণ হচ্ছে হাইড্রোজেন, তার মানে হচ্ছে অ্যালকিন, এটাও অ্যালকিন। তাহলে এই যৌগটা যেই সমগোত্রীয় শ্রেণীর, এই যৌগটাও সেই সমগোত্রীয় শ্রেণীর। তাহলে এখানে আমরা এভাবে অ্যালকেন, অ্যালকোহল বা অ্যালকিন লিখে তারপর যৌগগুলোর আমরা নাম এখানে কী করতে পারি? সন্নিবেশ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ কার্যকরীমূলক সম্পর্কে আলোচনা করব এবং আমরা যৌগের আস্তে আস্তে নামকরণ এবং সমানতা পড়ব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো এবং নিরাপদ এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ।